আজ আপনারা শুনবেন একটি ভৌতিক গল্প, সিলম্যান সাহেবের বাংলো। শুনতে থাকুন আজকের গল্প, সিলম্যান সাহেবের বাংলো। কথাটা শুনে চোখ কপালে উঠল আমার। ভূত বাংলো না ছাই, যত সব আজগুবি বানানো কথা। বাংলো কখনো ভূতের হয় নাকি? বাংলো তো মানুষে তৈরি করে, মানুষেরা সেখানে থাকে, সেখানে ভূত আসে কোত্থেকে? এই প্রশ্নগুলো যত সহজে মনে এলো তত সহজ বোধ হয় নয় এর উত্তরটা। কারণ ভূতের অর্থ তো নানান রকম হতে পারে। ভূতের অর্থ যদি পূর্ব হয় তাহলে অবশ্যই বাংলোটা ভূত বাংলো। কারণ বাংলোটা তো আর আজকালকার নয়, বাংলোটা তৈরি হয়েছিল সেই ইংরেজ আমলে, সাহেবদের থাকার জন্য। তৈরি করেছিল ইংরেজ সরকার। পাবনা জেলার সিরাজগঞ্জে, একেবারে পদ্মা নদীর তীরে, নতুন আঙ্গিকে, নতুন ভাবনায়। তারপর ইংরেজরা চলে গেছে 1947 সালে, কিন্তু বাংলোটা আজও ভূত বাংলো হয়ে দাঁড়িয়ে আছে। ইংরেজ সাহেবরা লোটা কম্বল নিয়ে আপন দেশে ফিরে গেলে কি হবে? আমরা তাদের সাহেবিয়ানাকে ছাড়তে পারিনি আজও। ভেতো বাঙালি হয়েও সাহেব বনে গেছি সরকারি বদান্যতায়। ভালো গাড়ি, সুন্দর গাড়ি, গোটা চারেক অর্ডার রোলি, ওসব কিছুর প্রয়োজন করে দিয়েছে সরকার বাহাদুর। হাজার হলেও ডিপ্লোম্যাটিক অফিসার বলে কথা, আমার এক পয়সা গুণ না থাক, পদের মর্যাদা তো বিরাট। এদেশটা একসময় স্বদেশ ছিল, একটাই দেশ ছিল। ক্ষমতার লোভে বানরের পিঠে ভাগ করার মতো সেই দেশটাকে ভাগাভাগি করে নিয়েছি আমরা, ভারত, পাকিস্তান আর বাংলাদেশ। এককালের স্বদেশ এখন 3 দেশের কাছে বিদেশ। আর বিদেশ হলে যা হয়, পাসপোর্ট, ভিসা, একে অপরের কাছে সন্দেহের বস্তু, একে অপরের কাছে দোষী, সন্ত্রাসবাদী, একে অপরের শত্রু। এটাই এখন আমাদের। যাই হোক, ভূত বাংলোর সামনে দাঁড়িয়ে যত অদ্ভুত কথা এলো আমার মাথায়। ঘোর কাটলো কেয়ারটেকারের কথায়। बाबूजी, मेहरबानी करके ऊपर में आए, एक बार अपना आंखों से देख लीजिए आपका घर। বড় মিষ্টি করে বলতে পারে ফিরোজ শেখ। আপকা ঘর না চাই। কত লোক এলো গেল, মাঝখানে আমার হয়ে গেল। শুনে হাসি পেল, কিন্তু হাসলাম না, কোনো প্রতিবাদও করলাম না। কারণ 2-4 দিনের জন্য মেহমান হয়ে এসেছি, ঝগড়া বিবাদ করতে যাব কোন দুঃখে? ফিরোজের আবেদন মতো তাই পা বাড়ালাম বাংলোর দিকে। বাংলোটা ইংরেজ আমলের হলে কি হবে? দেখে আন্দাজ করার উপায় নেই কবে তৈরি হয়েছে বাংলোটা। এখনো ঝকঝক তকতক করছে। বার্নিশ করা কাঠে মুখ রাখলে আয়নার মতো সব কিছু পরিষ্কার দেখা যায়। ঘরের এক কোণে আওয়াজ দিলে সারা ঘরে তা প্রতিধ্বনিত হয়। বাংলোটা মাঝারি মাপের, পাশাপাশি দুটো বড় বড় কামরা। কাঠের প্লানসিংয়ের ওপর বধূ বেশে বসে আছে। সামনে বিরাট ফুলের বাগান, মাঝখানটাতে ফোয়ারা, একদিকে লন টেনিস খেলার কোর্ট,
অন্যদিকে গাড়ি রাখার জায়গা। এক নজরেই ভালো লাগলো বাংলোটা। ভালো লাগুক বা না লাগুক, দ্বিতীয় কোনো পথ খোলা ছিল না আমার সামনে। কারণ বাংলাদেশের সরকার এই বাংলোটা বরাদ্দ করে রেখেছে আমার থাকার জন্য। সে জায়গা ছেড়ে অন্য কোনো ভালো জায়গা যাব তার উপায় নেই। সন্দেহের তীর ছুটে আসবে আমার দিকে, তথ্য পাচারের মিথ্যা কলঙ্ক চাপবে মাথায়। জবাবদিহি করতে হবে ভারত হাই কমিশনারকে। কাজ কি অমন কাজে জড়িয়ে পড়ার? তরতর করে সিঁড়ি বেয়ে তাই ওপরে উঠলাম। কেয়ারটেকার ফিরোজ শেখের সাথে গিয়ে ঢুকলাম নির্ধারিত কামরায়। দেখলাম পরিপাটি করে বিছানাপত্র, প্রয়োজনীয় জিনিস সব গুছিয়ে রেখেছে ফিরোজ, এমনকি জলের জারটা পর্যন্ত। ভেরি গুড বলে তারিফ করলাম ফিরোজ শেখকে। প্রায় 60 বছরের মতো বয়স হবে ফিরোজ শেখের। কেয়ারটেকারের কাজ করছে সেই ইংরেজ আমল থেকে। কত রকম মানুষের সংস্পর্শে এসেছে তার ইয়ত্তা নেই, কিন্তু সিলম্যান সাহেব যেন আজও বিরাজ করছে তার শ্বাস প্রশ্বাসে। সেসব কথা আগে ভাগে জানিয়ে দিয়েছিল আমার সহকর্মীরা, তাই আর ঘাঁটালাম না। মনে মনে অন্য কথা ভাবছিলাম। আমার অন্যমনস্কতা দেখে ফিরোজ শেখ বলল, বাবু সাহেব চা পিয়েছে? আমি মাথা নাড়লাম। ফিরোজ শেখ চা আনতে গেল। সেই ফাঁকে আমি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে ঘরের ভিতরটা দেখলাম। দেওয়ালে টোকা মেরে দেখলাম খাট, পালঙ্ক, দেওয়ালে ঝোলানো ছবি, বাঘ হরিণের চামড়া, আলমারির ড্রয়ার, টেবিল তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু তেমন কোনো সন্দেহজনক জিনিস চোখে পড়ল না। সন্ধ্যাবেলায় রশিদ আসার কথা আছে, তার সঙ্গে এক প্রস্ত গোপন আলোচনা করতে হবে। জঙ্গি নিয়ে নাজেহাল হয়ে আছে ভারত সরকার। ভারতের বিরুদ্ধে এইসব ক্রিয়াকলাপ করতে কোনো জঙ্গি সংগঠন কোনো ক্যাম্প খুলছে কিনা, তারা কোথাকার ছেলেপুলে, কোথা থেকে তারা পয়সা কড়ি পাচ্ছে, কোথা থেকে অস্ত্রশস্ত্র কিনছে, এসব ব্যাপারে খোঁজ নেওয়ার প্রয়োজন আছে। সিঁড়ির গেটে চটির আওয়াজ পেয়ে হঠাৎ কানে এলো। ফিরোজ বোধহয় চা নিয়ে এলো। আমি ঘর থেকে বার হলাম। বারান্দায় চেয়ার টেবিল পাতা ছিল, সেখানে গিয়ে বসলাম। চায়ের ট্রে হাতে ফিরোজ শেখ এলো। পিছনে পিছনে এলো রাশিদ সাহেব। সাহেব কেমন আছো? বউ ছেলেপুলে কেমন আছে? কতদিন এখানে থাকছো? এর মধ্যে একদিন আমার বাড়িতে আসছো তো? অনেকদিন পরে তোমাকে দেখলাম। শফি সাহেবের খবর কি? এরকম এক গাদা প্রশ্ন ছুড়ে দিল আমাকে। আমি সে পথে পা বাড়ালাম না। মুখে একরাশ হাসি ছড়িয়ে বললাম, আগে চা পরে। কথাটা আর শেষ করতে পারলাম না। গলায় যেন কথাটা আটকে গেল, কারণ আমার চোখ দুটো হঠাৎ আছড়ে পড়েছিল পাশের ঘরের তালার দিকে। একটা অদ্ভুত বেমানান তালা ঝুলছে দরজায়। লোভ সম্বরণ করতে না পেরে চা ছেড়ে উঠলাম। পায়ে পায়ে দরজার কাছে গেলাম। ভালো করে তালাটা নিরীক্ষণ করলাম। দেখলাম তালাটা ইংল্যান্ডের। মনে শিহরিত হয়ে উঠলাম। কৌতূহল দমন না করতে পেরে অবশেষে ফিরোজ শেখকে একটু চড়া গলায় জিজ্ঞাসা করলাম, এ ঘরে তালা কেন? এ ঘরে কি আছে? আমি এতটাই রোমাঞ্চিত হয়ে উঠেছিলাম
এতটাই শিহরিত হয়ে উঠেছিলাম যে তালার খবর নিতে গিয়ে ভুলে খড়ের খবর চেয়ে বসলাম। এটা যে শুধু রোমাঞ্চ আর শিহরণের জন্য হয়েছে তা নয়, মনের মধ্যে তখন একটা সন্দেহ খেলা করছিল। ঘরের মধ্যে অন্য কোনো গোপন ষড়যন্ত্র নেই তো? এইসব ৭-৫ মিলেমিশে সুরটা একটু চড়া হয়ে গেল। আমার প্রশ্ন শুনে কি যেন একটু ভাবল ফিরোজ শেখ, আর ভাবার সাথে সাথেই একটা বেদনার আরতি যেন ছড়িয়ে পড়ল তার চোখে মুখে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ফিরোজ শেখ বলল, ये घर में बहुत दिन में कोई नहीं रहता, বিলক্ষণ খালি है। খালি পড়ে থাকে কেন? চোখ গোল করে আমি জানতে চাইলাম। সবককে হাওয়া ঘোরাতে যুক্তি খাড়া করলাম। পাশের ঘরে থেকে এ ঘরটা অনেক ভালো। এ ঘরের জানলা খুলে দিই, চোখে পড়বে প্রকৃতির অমূল্য খাজানা, পদ্মা নদীর মনোরম দৃশ্য, প্রাণ জোড়ানো দক্ষিণা সবিরল। আর এই ঘরটা বন্ধ রেখে রাগে আমাকে ফুঁসতে দেখে ফিরোজ শেখ বোঝাবার চেষ্টা করলো, बाबूजी, ये घर सिलमान साहिब की, उसकी आत्मा। রাগ এবার সপ্তমে উঠল আমার। রশিদ হাত দুটো ধরে শান্ত করার চেষ্টা করলো আমাকে, কিন্তু আমি সামলাতে পারলাম না নিজেকে। কেমন যেন একটা সন্দেহের দোলায় দুলে উঠল আমার মন। আজগুবি সব চিন্তা ভাবনা এসে জড়ো হলো আমার মাথায়। নিশ্চয়ই এটা সরকারের একটা চাল, আমার উপর নজর রাখার একটা কৌশল। ঘরের মধ্যে নিশ্চয়ই কিছু রাগে মতো বললাম, সিলম্যান সাহেব অনেকদিন আগেই মরে ভূত। কটু কথা আর বলা হলো না। অবস্থা বুঝে ধীর পদক্ষেপে ফিরোজ শেখ নিজের কুঠুরির দিকে চলে গেল। রশিদের সাথে আলোচনায় ব্যস্ত হলাম আমি। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে অনেক অজানা কথা বলল রশিদ। শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম, চমকে উঠলাম অজানা আশঙ্কায়। এই দেশের মানুষ রাজনৈতিক কারণে বিভক্ত হয়ে কিভাবে একে অপরের শত্রু হয়, কিভাবে একে অপরের অনিষ্ট করার চিন্তায় মশগুল থাকে, তার হিসেব নিকেশ করছিলাম মনে মনে। ঠিক সেই সময় হাতে হ্যারিকেন নিয়ে পা টানতে টানতে ফিরোজ এসে হাজির হলো। কাঁপা হাতে চাবি দিয়ে কোনো রকমে দরজাটা খুলল। তারপর কিঞ্চিত রাগান্বিত কণ্ঠে বলল, আইয়ে বাবুজি, দেখ লিজিয়ে। পদ্মা নদীর ওপারে তখন মুখ লুকোবার উপেক্ষায় ক্ষণ গুনছে সূর্য। তার রক্তিম আভা ছড়িয়ে পড়েছে নদীর জলে। ছোট ছোট নৌকা ডিঙ্গি সব ফিরছে তীর অভিমুখে। নদীর মিষ্টি বাতাস এসে ঝাঁপিয়ে পড়ছে গায়ে। বৈদ্যুতিক আলোর বন্যায় ভাসছে গোটা বাংলো চত্বর। ফিরোজের পিছনে পিছনে আমরা দুজন ঢুকলাম ঘরের ভিতর। অবাক হলাম ঘরের ভিতর ঢুকে। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, কোথাও এতটুকু ধুলো ময়লা নেই। পরিপাটি করে পাতা আছে দুপাশে দুটো বিছানা, একপাশে একটা কাঠের আলমারি, অন্য পাশের গোটা তিনেক চেয়ার, একটা টেবিল। টেবিলের উপরে কতগুলো ইংরেজি নভেল, আইনের বই, লেখার প্যাড, পেনদানি, সব কিছু সাজানো গোছানো। চারদিকের দেওয়ালে
ঝোলানো আছে সিলমান সাহেবের জোয়ানি বয়সের ছবি। একটাতে একাকী সিলমান সাহেব দাঁড়িয়ে কাঁধে বন্দুক নিয়ে, অন্যটাতে স্বামী স্ত্রীর হানিমুনে তোলা ছবি, আর একটাতে স্বামী স্ত্রী ও ছেলের ছবি। উত্তর দিকের দেওয়ালে যেটা আছে সেটাতে ওদের পরিবারের সঙ্গে ফিরোজ শেখও আছে। একপাশে হ্যাঙ্গারে ঝোলানো আছে কয়েকটা জামা প্যান্ট, আর আছে একটা কালো রঙের ওভারকোট, তার পকেটে একটা 5 ব্যাটারির লাইট। সন্দেহজনক জিনিস বলতে যা বোঝায় তেমন কিছুই পাওয়া গেল না সেখানে। আলমারিটাও খুলে দেখলাম, কিন্তু তেমন কোনো সন্দেহজনক জিনিস চোখে পড়ল না। কিন্তু নাকে ঠেকল স্বর্ণ চাপার মতো মন মাতানো গন্ধ। সারা ঘরটা সেই গন্ধে ম ম করছে। ভাবলাম পাশ কোনো স্বর্ণচাপা গাছ আছে বোধহয়, কিংবা কোনো গন্ধবাতি। জানলা খুলে দেখলাম, ঘরটা আতি পাতি করে খুঁজলাম, কিন্তু ওসব কিছুর সন্ধান পেলাম না। একসময় ঘর দেখা শেষ হলো। ফিরোজ শেখ জানতে চাইল ঘরটা বন্ধ করে দেবে কিনা। আমি সরাসরি বলে দিলাম না, কারণ আগেই মনে মনে ঠিক করে নিয়েছিলাম এই ঘরেই রাতটা কাটাবো। দেখব সিলম্যান সাহেবের আত্মা কিভাবে কোথায় ঘুরে বেড়ায়, নাকি সব বুজরুকি কথা রটিয়ে বেড়ায় ফিরোজ শেখের মতো লোকেরা। তা পরখ করার জন্য ইচ্ছে করে আর গেলাম সেই ঘরে। রাত 10টা নাগাদ খাওয়া দাওয়া সেরে রশিদ তার নিজের বাড়িতে চলে গেল। মাথার ধারে জল, হ্যারিকেন, একটা কাঁচের গ্লাস, টুকিটাকি অন্যান্য জিনিস সব সাজিয়ে গুছিয়ে দিল ফিরোজ শেখ। কথায় কথায় বলল যেন ঘরের ছিটকিনিটা বন্ধ না করি, অকারণ ভয় পেয়ে যেন ছোটাছুটি না করি, এরকম আরও অনেক কিছু। ঘর ছেড়ে যাবার সময় বারবার নিষেধ করলো, বাবুজি डाइन वाला बेड में मत শুয়ে, ও সাহাব কা বেড হ্যায়। কিন্তু কে শুনে কার কথা? ফিরোজ শেখের যেসব কথা আমার এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বেরিয়ে গেল। কারণ কি করতে হবে, কি করতে না হবে তা বোঝার মতো, তা বিবেচনা করার মতো যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে আমার। সুতরাং মেহেরবানি করে ফিরোজ শেখ যা বলে গেল তা যুক্তির কাঠগড়ায় বিচার না করে মেনে নেব কোন দুঃখে? তাই গোয়ার্তুমি করে সিলম্যান সাহেবের বেডে গিয়ে শুয়ে পড়লাম। কথায় বলে, মানুষ ঘুমন্ত না মরন্ত, ঘুমোলে মানুষের হুঁশ থাকে না। আর হুঁশ না থাকলে এসব কথা চিন্তা করে দরজায় ছিটকানি লাগিয়ে দিলাম। অ্যাটাচি থেকে রিভলভারটা বার করে বালিশের তলায় রাখার আগে ভালো করে দেখে নিলাম, না, 6টা গুলিই ভরা আছে রিভলভারে। টেবিলে গ্লাস ভর্তি জল আছে। বাইরে পাহারা দিচ্ছে জন কয়েক পাহারাদার। সুতরাং ভয়ের কি আছে? রাত 11টা, সোয়া 11টা নাগাদ ভালো আলো টালো অফ করে শুয়ে পড়লাম। সারাদিন ধকল গেছে খুব, ক্লান্তিতে ভরা ছিল শরীর। চোখের পাতা বন্ধ করতে না করতেই আমাকে হাত ধরে টেনে নিয়ে গেল তারা। কিছুক্ষণের মধ্যেই আমাকে ঘুমের জগতে পৌঁছে দিল। মনোরঞ্জনের জন্য খুলে দিল স্বপ্নের টিভি। আমি তখন আমার মধ্যে আর নেই। অদূরে কোন গির্জায় ঢং ঢং করে দুটো বাজল। সেই আওয়াজ কানে এসে বিঁধল, আর তাতেই ঘুমটা গেল ছুটকে।
সুযোগ বুঝে ঘরের দেওয়াল ঘড়িটা তার আওয়াজ দিল বাড়িয়ে। সে আওয়াজ তীরের মতো বিঁধল বুকে। কিছুক্ষণ পর হঠাৎ কানে এলো কড়া নাড়ার আওয়াজ। একবার দুবার নয়, বেশ কয়েকবার। আমি ঘুম চটকা গলায় চিৎকার করে জানতে চাইলাম, কে? কোনো সাড়া শব্দ দিল না কেউ। ঘড়িটাও স্তব্ধ। কেউ যেন গলা টিপে মুখ বন্ধ করে দিয়েছে ঘড়িটার। আমি দ্বিতীয়বার চিৎকার করে উঠলাম, কে? কে কড়া নাড়ছেন? যথারীতি কোনো সাড়া শব্দ নেই বাইরে। নিজের কথার প্রতিধ্বনি শুনতে হলো নিজেকে। ব্যাপার কি? সন্ধ্যের তলায় তুলতে থাকলো মন। এটা নিশ্চয়ই ফিরোজ শেখের আমদানি করা ভূত। না হলে এত গভীর রাতে পাহারাদারদের চোখ এড়িয়ে ভূত সেজে কড়া নাড়বে কে? ব্যাপারটা সরজমিনে দেখার ইচ্ছে হলো। দেরি না করে উঠে পড়লাম বিছানা ছেড়ে। টেবিলের ওপর জল ভর্তি গ্লাসটা ছিল। হাত বাড়িয়ে পুরোটাই ঢক ঢক করে খেয়ে ফেললাম। তারপর উঠে লাইটটা জ্বাললাম। আলো দেখে শটশট করে ইঁদুরগুলো কেটে পড়ল। আমি ধীর পদক্ষেপে দরজার কাছে গেলাম। আস্তে করে দরজাটা ফাঁক করলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। সগর্বে তাই পুরো দরজাটা খুলে ফেললাম। একটা সিগারেট ধরে ঠোঁটে ধরলাম। ফস করে দেশলাই মেরে চাললাম সেটা। তারপর একেবারে নবাবী মেজাজে হালকা করে টান দিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। দেখলাম কলুর বলদের মতো তখনও পাহারাদাররা বাগানের চারদিকে ঘুরছে। আমাকে দেখেও কেউ এগিয়ে এলো না। আমার প্রয়োজন পড়ল না তাদেরকে ডাকা। ভালো লাগছিল না সিগারেটটা খেতে। আঙুলের গা দিয়ে শেষ অংশটুকু ছুঁড়ে দিলাম বাইরে। ইঁদুরের মতো ডিগবাজি গিয়ে একেবারে মাঠে গিয়ে পড়ল। তাড়াতাড়ি করে ঘরের ভেতরে গিয়ে ঢুকলাম। ঢুকতে গিয়ে আস্তে করে দরজায় গায়ে হাত দেখলাম দরজাটা আপনা হয়ে বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? কি করে বন্ধ হলো? এসব নিয়ে আর মাথা ঘামালাম না। হাত লেগে ব্যাপারটা ঘটেছে বলে মনকে প্রবোধ দিলাম। ঘরটা বন্ধ করার জন্য ছিটকানিটা তুলতে গেলাম, কিন্তু ছিটকানি আর লাগাতে পারলাম না। এ নিয়ে অনেক ধস্তাধস্তি করলাম, কিন্তু কাজের কাজ কিছু হলো না। ঠিক সেই সময়ে বেআক্কেলের মতো বিদ্যুৎটা চলে গেল। সারা ঘরটা নিকোষ কালো আধারে ভরে উঠল। তখন বুঝতে পারলাম হ্যারিকেনটা নিভে গেছে। আকাশে তারকাবাজির আলো যাতে একটু ঘরের মধ্যে আসে সেই প্রচেষ্টায় প্রবৃত্ত হলাম। হাতড়িয়ে হাতড়িয়ে ঘরের দরজার কাছে গেলাম। টেনে খুলতে গেলাম দরজাটা, কিন্তু খুলতে পারলাম না। জগদ্দল পাথরের মতো যেন চেপে বসে গেছে দরজার পাল্লা দুটো। কোনো মতেই নাড়াতে পারলাম না একটুকু। অজানা শিহরণে শিহরিত হয়ে উঠল আমার হৃদয়। কেঁপে উঠল আমার মন। পাথরের মতো ভারী হয়ে উঠল শরীর। চুল পিপিয়ে নেমে এলো ঘাম। বেড়ে গেল বুকের স্পন্দন। ইঁদুরের চিকচিক ডাক কানে বাজল অন্যভাবে। মনে হলো কোনো অশরীরী পৈশাচিক হাসি হাসছে। চমকে উঠলাম। আমার দুর্বলতার সুযোগ নিয়ে সবাই হাসি ঠাট্টা শুরু করে দিয়েছে। অভিমান হলো মনে। ঠিক সেই সময় হঠাৎ মনে হলো টর্চের কথা।
শিলম্যান সাহেবের কোটের পকেটে দেখেছি সেটা। মনে খানিকটা সাহস এলো, একটুখানি আলো পেলে আলোকিত হয়ে উঠবে মন, দূরে বহু দূরে পালিয়ে যাবে অশরীরী আত্মা, দরজাটাও খোলা যাবে নিশ্চিন্তে, মুক্ত বাতাসে ভরে উঠবে বুক, ভরে উঠবে মন, নিষ্কৃতি পাওয়া যাবে অব্যক্ত যন্ত্রণা থেকে। তাই দেওয়াল হাতড়ে হাতড়ে চলে গেলাম কোটটার কাছে, খুঁজে খুঁজে হাত রাখলাম সেই টর্চের গায়ে, কিন্তু সেটা তুলতে যেতেই টের পেলাম আমার ডান কবজিটা যেন কেউ শক্ত করে ধরেছে। বাঁ হাত দিয়ে অনুভব করলাম ওটা কোটের একটা হাতা। সেটা সরিয়ে সজোরে টর্চটা পকেট থেকে বার করতে গেলাম, কিন্তু পারলাম না। ততটাই জোরে কেউ যেন আমার হাত চেপে ধরলো। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ, দম যেন আটকে এলো, ঘামে থেমে উঠলো সারা শরীর। এক এক করে যেন হারিয়ে ফেলছি আমার শক্তি সামর্থ্য। বন্যাত্তরে ঘর বাড়ি যখন চোখ খড়কুটোর মতো ভেসে যায়, ঠিক সেরকম অবস্থা হলো আমার। এতদিন অশরীর সম্বন্ধে মনের মধ্যে যে ভীত কুটে করে উঠেছিল, তা মুহূর্তে পলকা পাটকাঠির মতো ভেঙে পড়ল। টর্চ লাইট ছেড়ে ও মা গো, ও বাবা গো বলে চিৎকার করে দৌড় দিলাম। কোথায় দরজা, কোথায় খাট, কোথায় বাধা বিপত্তি মনে করতে পারলাম তা। তারপর যে কি হলো কে জানে। জলের ঝাপটায় চোখ মেলে তাকালাম, দেখলাম পদ্মা নদীর চরে পড়ে আছি আমি। আমার চারিদিকে ঘিরে লোকজন, আমার মাথা ডিঙিয়ে সূর্য এসে পড়েছে আমার চোখে মুখে। জলের মগ হাতে ফিরোজ শেখ উদ্গ্রীব করে জানতে চাইলে, বাবুজি, সব ঠিক হ্যায় তো? এ কথার কি জবাব দেব আমি? কোনো রকমে মাথাটা নেড়ে হাতটা বাড়িয়ে দিলাম ফিরোজ শেখের দিকে। ফিরোজ শেখ বুঝে ফেলল আমি কি চাইছি। আমি হাতটা ধরে তাই সজোরে টান দিল। সেই টানে আমি উঠে বসলাম। যন্ত্রণায় সারা শরীরে টনটনে ব্যথা। কোনো রকমে হাত দিয়ে জামা কাপড়, হাত পা পরিষ্কার করার বৃথা প্রচেষ্টা করলাম। ওরা আমাকে ধরাধরি করে নিয়ে গেল বাংলোতে, শুইয়ে দিল সেই বিছানায়। মন চাইছিল না ওই বিছানায় শুতে, কিন্তু লজ্জার খাতিরে না বলতে পারলাম না। ওরা বারবার জানতে চাইল রাত্রের ঘটনার কথা। আমি অসুস্থতার ভান দেখিয়ে এড়িয়ে গেলাম। আপনি একটু আরাম করে শুয়ে থাকুন বলে ওরা চারজন চলে গেল। আমি পাশ ফিরে শুলাম। দেখলাম তখনও হ্যারিকেনটা চলেছে, অথচ রাত্রিবেলা। ভাবতেই মাথাটা আবার টনটন করে উঠল। কিছুক্ষণ পরে ফিরোজ শেখ এলো, সঙ্গে গরম দুধ আর পাউরুটি সেকা নিয়ে এলো। যন্ত্রণা লাঘবের ট্যাবলেটও নিয়ে এলো একটা। সেগুলো আমার বেডের কাছে সাজিয়ে দিল। আমি ধীরে ধীরে তা খেয়ে ফেললাম। কিছুক্ষণ পরে শরীরের ব্যথাটা গেল কেটে, গায়ে একটু বল এলো। অভিশপ্ত সেই টর্চ লাইটের দিকে তাকিয়ে হঠাৎ দেখলাম কোটের পকেটেই মুখ লুকিয়ে হাসছে। দেওয়ালের দিকে তাকিয়ে বড় বড় চোখে শিলম্যান সাহেব তাকিয়ে আছে আমার দিকে। আমার অবস্থা দেখে হা হা হি হি করে হাসছে, আর সেই হাসি ক্রমশ উচ্চ স্বরে এসে কানে বাজছে যেন লাউড স্পিকারে অসুরের নিনাদ শুনছি। পাশের ঘরে বসে আছে ফিরোজ শেখ। তার কোনো অনুভূতি নেই, হয়তোবা তার বদ্ধ কানে ঢুকছে না সেই ননাদ। অথচ আমার কানে এরকম ভাবে পাচ্ছে কেন? কারণ খুঁজতে গিয়ে অকারণ মনে হলো সিনেমার সেই দৃশ্যের কথা। সামান্য জলের
ফোঁটা হাতুড়ির মতো মাথায় আঘাত করতে পারে অনেক সময়, সেটা সেরকম কিছু একটা হবে। শব্দ একরকম, প্রাণীর কানে এক এক রকম বাজে। তাই আমি আর জিজ্ঞাসা করতে পারলাম না ফিরোজ শেখকে। লজ্জাবনত মস্তকে বসে রইলাম। শুনতে পেলাম সিলম্যান সাহেবের গলা। অবজ্ঞাস্বরে তিনি বললেন, তুমি সত্যি নাদান আছো, তোমার বুদ্ধি শুদ্ধি বহুত কম আছে। ফিরোজ কা বাত তুমি শুনলে না, এ ঘরে তুমি ঢুকে গেলে, একবারও সোচলে না আমরা কোথায় থাকবো? সাহেবের কথা শুনে খুব লজ্জা পেলাম। মা কালীর মতো জিভ বার করে বোঝাতে চাইলাম ভুল হয়েছে। মনে মনে ভাবলাম, এরকম গোয়ার তুমি করা মোটেই উচিত হয়নি আমার। ক্ষমা চেয়ে নেওয়ার জন্য আরেকবার ছবির দিকে তাকালাম। দেখলাম মিসেস সিলম্যান ও তাদের মেয়ে বাঙালিদের মতো হাত জোড়ো করে আমার দিকে তাকিয়ে আছে। বলতে চাইছে, প্লিজ ডোন্ট মাইন্ড, সাহেব ওরকমই, অ্যাডমিনিস্ট্রেশনের লোক তো, টেম্পারটা একটু কড়া, লেকিন হার্ট ভেরি সফট। এসব কি আজগুবি ভাবছি আমি? নিজের গায়ে নিজেকে চিমটি কেটে দেখলাম। এটা ইলুশন নয় তো, এটা চোখের ভুল নয় তো? ভালো করে চোখ দুটো কচলে নিয়ে একবার তাকালাম ছবিগুলোর দিকে। আমার চোখ, মুখ, আচার আচরণ দেখে ফিরোজ শেখ কি ভাবলো কে জানে। কতটা স্বগতোক্তি করার মতোই বলতে শুরু করলো, साहब बहुत अच्छा आदमी था, लेकिन बदनाम उसको पीछा नहीं छोड़ा बिना जानकारी से। সাহেবের সুনাম অনেক কথায় বলতে থাকলো ফিরোজ শেখ। সেদিকে আমার মন নেই একটু। আমার কেবল মনে পড়ছিল ইতিহাসের কথা। ইতিহাস আজও বলতে পারেনি তার কথা। ইংরেজ রাজত্বকালে ভারতবর্ষে তার সে বিশেষ একটা ভূমিকা ছিল, সে কথা আজও সগর্বে স্বীকার করে ইতিহাস। শুধু তাই নয়, তিনি তার জীবনে অনেক চোর ডাকাত ধরেছেন, তাদের কাছে জেনেছেন তাদের জীবনী। সে জীবনী তিনি লিখে রেখে গেছেন তার ডায়েরির পাতায়। সে কাহিনী কিছুটা খাপছাড়া হলেও তার গুরুত্ব আজও অপরিসীম। যখন শুনলাম আমার থাকার ব্যবস্থা হয়েছে সিলম্যান সাহেবের বাংলোয়, তখন আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলাম। কারণ আমি শুনেছিলাম সিলম্যান সাহেবের সেই ডায়েরি আজও রক্ষিত আছে বাংলোতে। তাই বাংলোতে ঢুকে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু পাইনি। ফিরোজ শেখকে জিজ্ঞাসাও করেছিলাম, কিন্তু বলতে পারিনি কিছু। হয়তোবা ইচ্ছে করে বলেনি। আসল ব্যাপারটা যে কি তা জানার নেই, আমার জানা নেই সিলম্যান সাহেব কিভাবে মারা গিয়েছিলেন, কারণ ইতিহাসে লেখা নেই সেটা। মরার পরে নিজের মৃত্যুর খবর কিভাবে লিখে রাখবেন তার ডায়েরিতে? তবে ফিরোজ শেখ জানলেও জানতে পারে। একথা ভেবে ফিরোজ শেখকে জিজ্ঞাসা করলাম। ফিরোজ অত্যন্ত দুঃখের সাথে বলল, বাবুজি সিলম্যান সাহেব খুদকুশি কিয়া। তার মানে? চোখ কপালে তুলে আমি ফিরোজ শেখকে জিজ্ঞাসার সময় তার জবাবে ফিরোজ শেখ যা বলল তার বাংলা করলে যা দাঁড়ায় তা হলো, অফিসার হিসেবে সিলম্যান সাহেবের খুব নাম ডাক ছিল, তাই কোথাও কোনো গন্ডগোল বাঁধলে ডাক পড়ত সিলম্যান সাহেবের। তার প্রশাসনিক কাজকর্মে খুব সন্তুষ্ট ছিল ইংরেজ সরকার, তাই প্রয়োজন তাকে এখানে ওখানে পাঠিয়ে দিত।
চাকরির মতো তাই ঘুরতে হতো শিলম্যান সাহেবকে। কখনো বুন্দেলখণ্ড, কখনো চম্বল, দিল্লি, কলকাতা, কোথায় না যেতে হতো শিলম্যান সাহেবকে। বছরের পর বছর এভাবে পার হয়ে যেত। সেবার ইংল্যান্ড থেকে তার এলো, ছেলে খুব অসুস্থ। খবর পেয়ে বিচলিত হয়ে পড়ল শিলম্যান সাহেব, কারণ প্রাণের চেয়েও ছেলেকে ভালোবাসত খুব। সাথে সাথে ছুটির আবেদন করল শিলম্যান সাহেব, কিন্তু ছুটির মঞ্জুর দিল না সরকার। তাই ছেলেকে আর দেখতে যাওয়া হলো না। তারপরেই দুঃসংবাদ এলো তারে, ছেলে ও বৌমার মৃত্যু। নিজেকে আর সামলাতে পারল না সাহেব। কথা বলতে বলতে কণ্ঠ ভারী হয়ে গেল ফিরোজ শেখের। তার দু চোখ ছাপিয়ে নিঃশব্দে ঝরে পড়ল জল। কতটা ভালোবাসলে মৃত্যুর 50 বছর পরেও একটা লোক তার মনিবের জন্য চোখের জল ফেলতে পারে, তার পরিমাণ করার মতো ক্ষমতা ছিল না আমার। আমি অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম ফিরোজ শেখের দিকে। ফিরোজ শেখ বলল, बाबूजी, मेम साहेब बड़े दिल वाला थे। मेम साहेब भी ऐसा थी, लेकिन सरकार ने उसको जीना हराम कर दिया। इनके खुदकुशी करना पड़ा। বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলল ফিরোজ শেখ। তার সে কান্না আমি দেখে ফেলতে পারি, একথা ভেবে লজ্জায় বাইরে বার হয়ে গেল ফিরোজ শেখ। যাবার সময় কাঁপা কাঁপা গলায় বলল, बाबूजी, थोड़ा सा बैठिए, आपके लिए मैं नाश्ता लेके रहा हूँ। আমি বললাম না কিছু। এমনিতে আজ রবিবার, ছুটির দিন, অফিসে যাওয়ার কোনো তাড়া নেই। তবুও বিছানা ছেড়ে উঠলাম। সারা রাতের ক্লান্তি আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে আমাকে। একটু স্বস্তি পেয়ে স্নানের প্রয়োজন। সুযোগ পেয়ে ঢুকে পড়লাম স্নানের ঘরে। প্রাণ ভরে গায়ে জল ঢাললাম। তারপর স্নান শেষে ভালো করে জামা কাপড় পরলাম, গায়ে দামি সেন্ট লাগালাম। একেবারে ফুলবাবুটি সেজে চেয়ারে গিয়ে বসলাম। সামনের চেয়ারে পড়ে আছে বিদেশি নোবেল, দামি পেন, কাগজপত্র ইত্যাদি। যদিও গতকাল আলমারি টেবিল সব তন্ন তন্ন করে দেখেছি, তবুও আর একবার খুঁজে দেখবার ইচ্ছে হলো, কারণ ডাকাত আমির আলী সম্বন্ধে জানার খুব আগ্রহ ছিল আমার। আমার একটা বড় বংশের ছেলে কেন হঠাৎ ডাকাত দলে নাম লেখাতে গেল, তা জানার ইচ্ছে খুব ছিল। কি আশ্চর্য, দুটো বই উল্টাতে না উল্টাতেই পেয়ে গেলাম ডায়েরিটা। ঠিক সেই সময় নাস্তা নিয়ে হাজির হলো ফিরোজ শেখ। ট্রে থেকে সেগুলো নামিয়ে ঠিক করে সাজিয়ে দিল আমার সামনে। আমার হাতে ডায়েরিটা দেখে সবিস্ময়ে শুধালো, बाबूजी, ये डायरी आपको कहाँ से मिला? আমি বললাম, টেবিলের ওপর তো ছিল, আমি ভাবলাম এটা তোমাদেরই কাজ। আমার কথা শুনে মুখ মুচকে হাসল ফিরোজ শেখ। সে হাসির অর্থ বেশ রহস্যময়। ও বোধহয় ভেবেছে নিজের দোষ এড়াতে তার ঘাড়ে দোষ চাপিয়ে দিতে চাইছি, কিন্তু আদবে ব্যাপারটা তা নয়। ফিরোজ শেখ ভালো করেই জানে গতকাল ওর সামনে আলমারিটা তন্ন তন্ন করে খুঁজেছিলাম। টেবিল, ড্রয়ার, কোনো কিছু বাদ দিইনি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আজ হঠাৎ ডায়েরিটা আমার হাতে কোত্থেকে এলো? গুপ্তচর বৃত্তি করতে এসে গুপ্তভাবে ডায়েরিটা নিয়ে ছুটকে পড়ার তালে ছিলাম, এটা ভাবতেই পারে ফিরোজ শেখ। কিন্তু আমি যে মিথ্যা কথা বলছি না, সে কথা ফিরোজ শেখকে বোঝাবো কি করে? অগত্যায় ফিরোজ শেখ দেখেও না দেখার ভান করে প্রাতরাশে মনোনিবেশ করলাম। আর সময় বাঁচাতে খেতে খেতে বাম হাতে ডায়েরির পাতা উল্টাতে লাগলাম। ডায়েরি দেখে
আমি বিস্ময়ে হতবাক। ওপরে নাম ধাম ঠিকঠাক লেখা থাকলেও ভিতরের সব পাতাই সাদা, কোথাও একটা কালির আঁচড় নেই তাতে। দেখতে দেখতে চোখ দুটো আমার স্থির হয়ে গেল। বুকের মধ্যে হাবুড়ের মতো ওঠানাপা করতে থাকলো হৃদয়। মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকলো অনেক প্রশ্ন। এটা কি করে ঘটলো? কিভাবে এটা সম্ভব? কিছুক্ষণ আগে নিজের চোখে সে ডায়েরির পাতাগুলোতে লেখা দেখেছি, সেই ডায়েরির পাতা হঠাৎ সাদা হয়ে গেল কিভাবে? এটা তো আর পিসি সরকারের ম্যাজিক নয়, এটা হাত সাফাই এক রকমটা করতে পারে বলে মুখ বুঝে নেব। কিন্তু তাহলে সে প্রশ্নের জবাব সেদিন আমি খুঁজে পাইনি। ফিরোজ শেখও দিতে পারেনি তার ঠিকঠাক জবাব। তার মনোবাসনা আমার পূর্ণ হয়েছিল। তবে সেদিন গভীর রাত্রে হঠাৎ সিলমান সাহেব আবির্ভূত হলো আমার সামনে। হাসি মুখে ডায়েরিটা আমার হাতে ঘুরিয়ে দিল। প্লিজ রিড ইট, ইউ উইল গেট ইউর অল আনসার। সে ডায়েরির প্রতিটি পাতা আমি মনোযোগ সহকারে পড়ে জেনেছিলাম ডাকাত আমির আলী সম্বন্ধে অনেক অজানা তথ্য। তারপর ডায়েরিটা যথাস্থানে রেখে একসময় চলে এসেছিলাম দেশে। কিন্তু দেশে ফিরেও ভুলতে পারিনি সিলমান সাহেবের কথা, তার পরিবারের পরিজনের কথা, তার লেখা ডায়েরির কথা। সিলমান সাহেব মারা গেছেন বহুদিন আগে, কিন্তু মরেও অমর হয়ে আছেন এই দেশে। ইংল্যান্ড তার মাতৃভূমি হলেও তার আত্মা পড়ে আছে এখানে, কারণ তিনি বড় ভালোবেসে ফেলেছিলেন ফিরোজ শেখকে, ভালোবেসে ফেলেছিলেন এই বাংলার মাটিকে, এই দেশকে, এখানকার অধিবাসীকে। তাই এখনো সপরিবারে সিলমান সাহেব বিরাজ করেন সিরাজগঞ্জের এই বাংলো বাড়িতে। এতক্ষণ শুনছিলেন গল্প সিলমান সাহেবের বাংলো। আপনারা এই ধরনের গল্প এবং আরও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের পাশে অবশ্যই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।